জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ রাখি পূর্ণিমা। আপনাদের প্রত্যেককে সকলকে আমার তরফ থেকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওটি শুরু করে নিই। যেহেতু আজকে একটা খুবই ভালো দিন এবং একটা শুভ দিন, তাই জন্য এই ভিডিওর মধ্যে আমি প্রচুর অনেকগুলো কোম্পানি স্টক কভার করব। কোন কোন কোম্পানিগুলোতে ভালো কিছু দেখতে পাচ্ছি, কোন কোন কোম্পানিগুলোতে একটু নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি, এই রকম সমস্ত পুরো ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ অনেকগুলো স্টক আমি এই ভিডিওর মধ্যে কভার করব এবং আমার ব্যক্তিগত ধারণা দেব। তো স্টকগুলো দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস। আমি আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করব, সেটা কিন্তু ভুলও হতে পারে। আপনি সবসময় ইনভেস্টমেন্ট করার আগে সবসময় আপনি নিজের বুদ্ধিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। আমার কথা শুনে বা আমি যেটা বলছি সেটা চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো চলে আসি আমি পরপর স্টকগুলোতে। তো আজকে যেহেতু ভালো দিন, তাই জন্য ভালো কিছু যে যে স্টকগুলোতে দেখতে পাচ্ছি সেগুলোই আগে একটু তুলে ধরার চেষ্টা করি। তো চলুন, প্রথম যে স্টকটা কভার করব তার মার্কেট ক্যাপ হচ্ছে 1502 কোটি টাকা, তার মানে একটা স্মল ক্যাপ স্টক। তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ লজিকটা বলে দেবো, যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই। তো জুন কোয়ার্টারের রেভিনিউ আমি যদি চেক করি তাহলে 210 কোটি টাকা রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারের কথা ছিল 219 কোটি টাকা, তার মানে কোয়ার্টারলি কিছুটা ডাউনফল এসছে রেভিনিউতে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে যদি দেখি, ইয়ারলি 101 কোটি টাকা নেট রেভিনিউ ছিল কোম্পানির 2024-এর জুন কোয়ার্টারে। সেটা কিন্তু জাস্ট ডবল হয়ে গেছে ইয়ারলি। কোয়ার্টারলি কিছুটা ডাউন, সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা পজিটিভ বিষয় কি, মানে ইয়ারলি পারফরমেন্সটা বেটার, কোয়ার্টারলি সামান্য ডাউন। তো রেজাল্টটা কি খারাপ বলবো না ভালো বলবো? অবভিয়াসলি ভালো, পজিটিভ বলবো। এইবার আরও একটা দিকে পজিটিভ কোথায়, যেটা অপারেটিং প্রফিট মার্জিন। দেখুন কিভাবে অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে, 4%, 6%, 8%, এখন 11%। তাহলে বেটারের পর বেটার। একটা স্মল ক্যাপ কোম্পানিতে এইরকম পারফরমেন্স মানে খুবই ভালো, আপাতত এখনকার জন্য। পরবর্তীকালে কি হবে সেটা পরের ব্যাপার। এইবার নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 15 কোটি থেকে 16 কোটি, এবং নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। ইয়ারলি যদি দেখি, প্রিভিয়াস ইয়ারের নেট প্রফিট ছিল 4 কোটি টাকা, সেখান থেকে বেড়ে 1 লাফে 4 গুণ হয়ে গেছে নেট প্রফিট। এবং ইপিএস যেটা 1%-এর কম ছিল, সেটা কিন্তু এখন 1% প্লাস চলে এসছে ইপিএস। তাহলে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্টে আপাতত এটা। এবার বাকি সম্পূর্ণ ডিটেলস আর দেখাচ্ছি না, কারণ অনেকগুলো স্টক কভার করব। কোম্পানির কাছে রিজার্ভস আছে 768 কোটি টাকা, রিজার্ভস কন্টিনিউ বেড়েছে, এবং বোরোইং আছে মাত্র 78 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোইং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, এবং টোটাল অ্যাসেট যদি দেখি তাহলে টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। এই হলো ব্যাপার। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে কি দেখতে পাচ্ছি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার হোল্ডিং সেমই আছে। এবারে এফআইসের হোল্ডিং দেখতে পাচ্ছি আমি 2.75% ছিল, সেটা কিন্তু বেড়েছে 2.82% জুন কোয়ার্টারে। তার মানে এফআইস তাদের স্টেক বাড়িয়েছে এখানে, যেখানে এফআইস কিন্তু কন্টিনিউয়াসলি সেলিং মোডে আছে। ডিআইস কিছুটা সেল করেছে, 1% স্টেক সেল করেছে, এবং পাবলিককে যদি দেখি তাহলে পাবলিক কিছুটা বাই করেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এফআইস কিন্তু মাল বাই করেছে, তাহলে রেজাল্টে পজিটিভ। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে যেটা দেখছি, ম্যাক্সিমাম মানে একদম ছোট একটা কোম্পানি, 1500 কোটি টাকা মার্কেট ক্যাপ, সেখানে কিন্তু ইনস্টিটিউশনের কাছেই বেশিরভাগ মাল আছে, মানে প্রোমোটার, এফআইস, ডিআইস, তো সকলের কাছেই বেশি মাল আছে, পাবলিকের কাছে কম মাল আছে। এবং তার সাথে সাথে রেজাল্টটাও কিন্তু দুর্দান্ত এসছে। তো এই হচ্ছে কোয়ার্টারলি পারফরমেন্স, এবং পারফরমেন্স বেটারের পর বেটার, যেটা কিন্তু এই কোয়ার্টারেও দারুণ পারফরমেন্স করছে। তাহলে এটা ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি। তো কোম্পানিটি অনেকবারই কভার করেছি আপনাদের সামনে, তো একটু দেখে নিই। কোম্পানিটি হলো ইয়াত্রা অনলাইন, ঠিক আছে? তো এই হচ্ছে কোম্পানির টোটাল, অনেকবারই কভার করেছি। রেজাল্টটা যেটা এসছে সেটা দেখিয়ে দিলাম। একটা স্মল ক্যাপ কোম্পানি, অনেকটাই নিচে চলে গেছিলো, ধীরে ধীরে রিকভারিও করেছে অনেকটা, ঠিক আছে? এবং এফআইস
যে হারে সেলিং করছে এখন কন্টিনিউ, এখানে কিন্তু আমরা এফআইসের বাইং দেখতে পেয়েছি। তো ওভারঅল পুরো টোটাল ব্যাপারটা নিয়ে যদি আমি দেখি তাহলে আমি কিন্তু পজিটিভ দিকেই রাখবো সমস্ত ব্যাপারটাকেই। আচ্ছা, নেক্সট যে কোম্পানিটা কভার করব তার মার্কেট ক্যাপ হচ্ছে 6,385 কোটি। তার মানে এটাও একটা ছোট কোম্পানি বলতে পারি, মার্কেট ক্যাপ খুবই কম। তো কোম্পানির জুন কোয়ার্টারে রেভিনিউ 995 কোটি, আগের কোয়ার্টারে 933 কোটি, তার আগে 800, 880 এই। তো 800 রেঞ্জ থেকে 900 রেঞ্জে চলে এসছে, প্রায় 995। হয়তো বা নেক্সট কোয়ার্টারে যদি এইভাবেই পারফরমেন্স করতে থাকে তাহলে হয়তো 4টে ডিজিটে আমরা দেখতে পেতে পারি রেভিনিউ। 2024-এ ছিল 868 কোটি, তাহলে মানে 800 রেঞ্জটা 900 রেঞ্জে এসছে, যেটা একটা ভালো। এবং অপারেটিং প্রফিট মার্জিন 8% ছিল, 8%ই আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 31 কোটি ছিল, সেটা 32 কোটি। ইপিএসও কিছুটা বেড়েছে। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 27 কোটির নেট প্রফিট, সেটা বেড়ে 32 কোটি। তাহলে ঠিকঠাক পারফরমেন্স, বেটার, পারফেক্ট, রেজাল্টে কোনো ভুল নেই। এবার মার্কেটে এখন পিটাই চলছে, তাহলে সব জায়গায় পিটাই হবে। শুধুমাত্র আপনার কাছে যে কোম্পানি আছে শুধু সেটাই পিটাই হচ্ছে, বাকিগুলো পিটাই হচ্ছে না, তাহলে আপনার কোম্পানিতে কিছু প্রবলেম আছে, সেটা আপনাকে দেখতে হবে। কিন্তু আপনার কোম্পানিও পড়ছে, বাকি সবার পোর্টফোলিওতে যে কোম্পানি আছে সেটাও পড়ছে, তাহলে মার্কেটই এখন নেগেটিভ আছে, তাহলে সেখানে আপনি কিছুই করতে পারবেন না। বুঝতে পারলাম? যাই হোক, বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 868 কোটি, রিজার্ভস কন্টিনিউ বেড়েছে, এবং বোরোয়িং 896 কোটি। ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে আমরা জুন কোয়ার্টারে দেখতে পাচ্ছি প্রোমোটার স্টেক কিছুটা সেল করেছে। 62.22% ছিল, সেটা 61.31%, প্রায় 1% মতো স্টেক সেল করেছে প্রোমোটার। এবার এই মালটা কে কিনেছে সেটা একটু দেখতে হবে। এফআইস 5.24% ছিল, 5.84, তাহলে এখানে এফআইস কিনেছে। ডিআইসের কাছে 14.56% ছিল, 14.25%, মানে ডিআইসও সামান্য কিছুটা সেল করেছে। আচ্ছা, পাবলিকের কাছে মোটামুটি 18% ছিল, 18.5% মতো আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এফআইস কিছুটা বাই করেছে এবং পাবলিক কিছুটা বাই করেছে, তবে ম্যাক্সিমাম মালই কিন্তু বড় ইনস্টিটিউশনের কাছেই আছে। ঠিক আছে, তাহলে ওভারঅল রেজাল্টটাও ঠিক, শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও ঠিক আছে, বাকি সমস্ত ফান্ডামেন্টালি ঠিকঠাক দেখলাম। তো কোম্পানিটি হচ্ছে হিন্দুস্তান ফুডস। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোম্পানিতে। নেক্সট কোম্পানি হচ্ছে একটা নিফটি 50-র কোম্পানি, 7,42,000 কোটি টাকা মার্কেট ক্যাপ, তার মানে এটা একটা লার্জ ক্যাপ স্টক। তো কোম্পানির জুন কোয়ার্টারের রেভিনিউ যদি চেক করি তাহলে এটা একটা ব্যাংক, তো এটা একটা সরকারি ব্যাংক, এবং মানে সরকারি ব্যাংকের মধ্যে একদম টপ র্যাঙ্কে চলছে আর কি। পারফরমেন্স বেটারের পর বেটার, কন্টিনিউয়াসলি পারফরমেন্স বেটার। একটাও কোনো কোয়ার্টারে এখনও পর্যন্ত কিন্তু প্রায় গত প্রায় 3 বছর বলতে পারেন, একটাও পারফরমেন্স কিন্তু ঠিক মানে খারাপ হয়নি, প্রতিটা কোয়ার্টারলি বেটারের পর বেটার। তো এই কোয়ার্টারেও আমরা দেখছি 1,25,729 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। প্রিভিয়াস কোয়ার্টারে কত ছিল? 1,26,997 কোটি। তো সামান্য রেভিনিউটা ডাউন এসছে। ইয়ারলি যদি দেখি 1,18,000 কোটি, সেখান থেকে বেড়েছে। যাই হোক, কোয়ার্টারলি কিছুটা ডাউন, ইয়ারলি বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 20,300 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা 22,000 কোটি টাকা। নেট প্রফিটে আবার বেড়ে গেছে। ইয়ারলি যদি দেখি তাহলে 20,000 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটাও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি নেট প্রফিট বেড়েছে, তাহলে রেজাল্টটা ফাটাফাটি, কোনো সন্দেহ নেই। অনেকে বুঝতেই পেরে গেছেন। তো বাকি আর কোনো কিছুই দেখার ব্যাপার নেই, সব কিছুই ওকে আছে এই কোম্পানির। এবার আমরা প্রোমোটার স্টেক এখানে দেখতে পাচ্ছি কিছুটা সেল করেছে, 57% ছিল, সেটা 55%, তার মানে 2% স্টেক সেল হয়েছে। তো কোম্পানি যেহেতু সরকারি কোম্পানি, তো সরকার স্টেক সেল করেছে। এইবার কে নিয়েছে দেখতে হবে। এফআইসের কাছে 9.33% ছিল, বেড়ে 9.98%, তাহলে এফআইস কিছুটা নিয়েছে। ডিআইসের কাছে প্রায় 25.5% ছিল, সেটা বেড়ে 27%, তার মানে এফআইসও কিনেছে, ডিআইসও কিনেছে। আচ্ছা, পাবলিক কী করেছে? পাবলিকের কাছে 7.56% ছিল, সেটা কমে 7.30%, তার মানে পাবলিকের কাছ থেকেও পাবলিকও মাল সেল করেছে এবং প্রমোটার মাল সেল করেছে, সেখানে ইনস্টিটিউশন বাই করে নিয়েছে। তাহলে সমস্ত দিকেই পজিটিভনেস দেখছি। তো কোম্পানি অনেকে বুঝতেই পেরে গেছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
দারুণ ফাটাফাটি রেজাল্ট, কন্টিনিউ বেটারের পর বেটার পারফরমেন্স এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নেও একটা পজিটিভনেস পেলাম। নেক্সট যে কোম্পানিটা, তার মার্কেট ক্যাপ হচ্ছে 4,867 কোটি টাকা। তার মানে এটাও একটা ছোট কোম্পানি এবং আমার কাছে এটা একটা বলতে পারেন পেনি স্টক। ঠিক আছে, তো পারফরমেন্স কোথায় কি ভালো দেখতে পাচ্ছি সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। তো জুন কোয়ার্টারের রেভিনিউ 1,280 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে। আগের কোয়ার্টারে কত ছিল? 1,161 কোটি। তার আগের কোয়ার্টারে 1,070 কোটি। তার মানে তার আগে 1,017 কোটি। তার মানে ধীরে ধীরে কোয়ার্টারলি রেভিনিউটা বাড়ছে। ইয়ারলি যদি দেখি তাহলে 745 কোটির রেভিনিউ ছিল, সেটা বেড়ে 1,280 কোটি। তাহলে ওপরের একদম টপ লাইন যেটা, সেটা একদম ফাটাফাটি, কোনো সন্দেহ নেই একটা পেনি স্টকে। অপারেটিং প্রফিট মার্জিন ওই 6-7% করে আছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 55 ছিল, সেটা বেড়ে 58 কোটি টাকা হয়েছে। ঠিক আছে, এবার ইয়ারলি যদি দেখি তাহলে 69 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা একটু কমে 58। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি নেট প্রফিট একটু ডাউনফল দেখা যাচ্ছে। ঠিক আছে, তবে কোয়ার্টারলি নেট প্রফিটটা বেড়েছে, ইপিএস একটু বেড়েছে। তো একটা পেনি স্টক, তার পরিবর্তে পারফরমেন্সটা খারাপ কিছু নয়, বেটার বলতে পারি। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস আছে 3,457 কোটি টাকা, কন্টিনিউ বাড়ছে। বোরিং মাত্র 172 কোটি টাকা। আচ্ছা, ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে। তাহলে ফান্ডামেন্টাল সমস্ত দিক থেকেই ঠিক আছে। এবার জুন কোয়ার্টারে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার হোল্ডিং 27.36% ছিল, সেখান থেকে কিছুটা অংশ সেল করেছে। এফআইস 6.38% ছিল, সেটা বেড়ে 6.77% হয়েছে। তার মানে এফআইস কিন্তু কন্টিনিউ, আমরা প্রতিটা যে কোম্পানিগুলো দেখলাম প্রতিটা কোম্পানিতেই এফআইস তাদের হোল্ডিং বাড়িয়েছে, যেখানে কন্টিনিউ এফআইস সেলিং করছে। আচ্ছা, ডিআইসের কাছে 0.18% ছিল, 0.18%ই আছে। তাহলে সেল কে করলো? পাবলিকের কাছে 65.66% ছিল, 65.27%। তার মানে পাবলিক হোল্ডিং কিছুটা কমেছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে বুঝতেই পারছেন পাবলিক হোল্ডিং যথেষ্ট বেশি, তার কারণেই আমার কাছে এটা পেনি স্টক। তবে এই কোম্পানির যে বিজনেস এবং ফান্ডামেন্টাল সমস্তটাই আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, তো দেখে নিই কোম্পানির নাম। কোম্পানিটি হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউ। ঠিক আছে, নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ 651 কোটি। তার মানে একদমই ছোট এবং এটাও আমার কাছে একটা পেনি স্টক। তো পেনি স্টকগুলো কেমনভাবে হ্যান্ডেল করি আমি সেটা আগেই বলে রেখেছি, যারা জানেন না তাদেরকে বলে রাখি। একদম মানে লার্জ ক্যাপ স্টক থেকে প্রফিট নিয়ে সেই প্রফিটের সামান্য কিছু টাকা, ধরুন লার্জ ক্যাপ স্টক থেকে 5,000 টাকা প্রফিট করলাম, এবার সেই 5,000 টাকা থেকে 500 টাকা বা 1,000 টাকা আমি দুটো পেনি স্টকে 500 টাকা করে ইনভেস্ট করে দিলাম। এবার ছেড়ে দিলাম লং টাইম, 10 বছর 15 বছর 20 বছর পর দেখা যাবে কি হয়। ঠিক আছে, তার আগে আমি ভাবনা চিন্তা করবোই না। এবার সেই টাকাটা চলে গেলে, মানে সেই পেনি স্টকটা কোম্পানিটা বন্ধ হয়ে গেলে, আমার লাভের টাকা থেকে আমি ইনভেস্ট করেছি, তাহলে সেই টাকাটা যদি আমার চলেও যায় তবুও ততটা গায়ে লাগবে না এবং টাকার পরিমাণটা খুবই কম আমি ইনভেস্ট করেছি, সেক্ষেত্রে আমার অতটা গায়ে লাগবে না। এই হচ্ছে পেনি স্টকে কাজ করার ফর্মুলা। ঠিক আছে, যেটা আমি করে থাকি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যারা একেবারেই নতুন আছেন মার্কেটে, তারা একদমই কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাপিটাল পেনি স্টকে আপনি ইনভেস্ট করে দিলেন, তারপর যে ভাবলেন আপনি রাকেশ ঝুনঝুনওয়ালা হয়ে যাবেন, সেই রকম ভুল ধারণা নিয়ে কিন্তু মার্কেটে একদমই আসবেন না। ঠিক আছে, তাহলে কিন্তু মার্কেট যথাসাধ্য শিক্ষা দিয়ে দেবে আপনাকে, এটুকু বলে দিলাম। আমার কথা শুনতে এরকম লাগতে পারে, কিন্তু আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি। তো কোম্পানির জুন কোয়ার্টারের পারফরমেন্স, 386 কোটি টাকা রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারে কত ছিল? 331 কোটি টাকা। তো 300 350 রেঞ্জটা মোটামুটি 400-র কাছাকাছি এসছে দেখতে পাচ্ছি। ইয়ারলি 383 কোটি, সেখান থেকে বেড়েছে। সেম বলতে পারি ইয়ারলি, তবে কোয়ার্টারলি বেড়েছে। এবারে অপারেটিং প্রফিট মার্জিন একটু কমেছে, 26% ছিল 22% হয়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 83 কোটি ছিল, 83 কোটিই আছে। ইয়ারলি যদি দেখি তাহলে 71 কোটির নেট প্রফিট ছিল ইয়ারলি, সেটা বেড়েছে। ইপিএস সেমই আছে, তাহলে কোনো চেঞ্জ হয়নি। ওভারঅল যদি দেখি তাহলে ঠিক আছে, পজিটিভই বলবো, কারণ কোয়ার্টারলি বেড়েছে রেভিনিউটা। যাই হোক, বাকি
কোম্পানির কাছে রিজার্ভস আছে 853 কোটি টাকা, বোরোয়িং মাত্র 47 কোটি টাকা। ফিক্সড অ্যাসেটের পরিমাণ 3 কোটি, পেনি স্টক, টোটাল অ্যাসেট বাড়ছে। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে আসি, তাহলে প্রোমোটার স্টেক সেমই আছে। এবার এফআইসের কাছে যা হোল্ডিং ছিল 0 হয়ে গেছে, তো পেনি স্টকে এগুলোই হয়। পাবলিকের কাছে 55% ছিল, 56.5% হয়ে গেছে। এইবার এখানে যদি আমি একটু দেখি, তাহলে এফআইস আগের কোয়ার্টারে কিছুটা সেল করেছিল, এবার পুরোটাই সেল করে দিচ্ছে, মানে এফআইসের কাছে আর কোনো মাল নেই। এবার প্রিভিয়াস হিস্টোরি যদি দেখি আমি, তাহলে এখানে যদি দেখি মোটামুটি যতটা আগে আসা যায়, এফআইস 0 ছিল, তারপরে 1% স্টেক নিয়েছে, তারপরে বাড়িয়েছে, ধীরে ধীরে বেড়ে 5% এফআইসের কাছে স্টেক গেছে, তারপরে আবার সেল করে দিয়েছে। সেল করার পর আবার এফআইস বাই করেছে, ঠিক আছে, আবার সেল করে দিয়েছে, সেল এখন পুরোটা আবার সেল করে দিয়েছে। তার মানে প্রিভিয়াস হিস্টোরি বলছে 0 থেকে এফআইস আবার বাই করে, আবার সেল করে। তো প্রিভিয়াস ডাটা এটাই বলছে। এবার ভবিষ্যতে কী হবে সেটা কেউ জানে না, সুতরাং আপনি আমি কেউই জানি না। এবার যেহেতু পেনি স্টককে পেনি স্টকের মতোই হ্যান্ডেল করব। দেখে নিই কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে মিষ্টান ফুডস লিমিটেড, ঠিক আছে। যা যা দেখতে পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট যে কোম্পানি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 8,988 কোটি টাকা। তার মানে এটাও একটা মিড ক্যাপ স্টক, 10,000 কোটি টাকার নিচে মার্কেট ক্যাপ আছে। তো কোম্পানির জুন কোয়ার্টারে রেভিনিউ এসছে 3,869 কোটি টাকা, আগের কোয়ার্টারে 3,759 কোটি টাকা। কোয়ার্টারলি কন্টিনিউয়াসলি বাড়ছে, এই কোয়ার্টারেও সেটা বেড়েছে। ইয়ারলি যদি দেখি তাহলে 3,639 কোটির রেভিনিউ, যেটা বেড়েছে। তাহলে রেভিনিউতে কোনো প্রবলেম নেই, রেভিনিউ একদম ঠিকঠাক। অপারেটিং প্রফিট মার্জিন 10% ছিল, 10%ই আছে। নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে 99 কোটি ছিল, সেটা বেড়ে 163 কোটি। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 218 কোটির নেট প্রফিট, যেটা 163 কোটি। ইয়ারলি কিছুটা ডাউন, কোয়ার্টারলি বেড়েছে। তো পারফরমেন্স একদম বেটার বলবো, কোনো প্রবলেম নেই, রেজাল্ট একদম ফাটাফাটি। এবার চলে আসি নিচে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 4,796 কোটি, বোরোয়িং 4,911 কোটি। তো এই কোম্পানির যা ব্যবসা তাতে বোরোয়িং চলে, ঠিক আছে। তো কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট 6,700 কোটি এবং টোটাল অ্যাসেট 14,400 কোটি টাকা আছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেখানে প্রোমোটার স্টেক সেমই আছে, কোনো চেঞ্জ হয়নি। এফআইস 15.94% ছিল, সেটা বেড়ে 16.11%, তাহলে এফআইস মাল কিনেছে। ডিআইস 6.14% থেকে বেড়ে 6.41%, তাহলে এফআইস ডিআইস দুজনেই মাল কিনেছে। প্রোমোটার সেম স্টেক আছে, প্রোমোটার সেল করেনি। তাহলে কে সেল করলো? অবভিয়াসলি পাবলিক। এই ব্যাপারগুলোই আপনাদের সামনে বলি, যে পাবলিক যেখানে বেশি আছে এবং যে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো আছে, সেই কোম্পানিগুলো ভবিষ্যতে যদি ডিম্যান্ড বাড়ে, মানে এফআইস ডিআইস যদি তাদের স্টেক বাড়াতে থাকে, ভালো করে বুঝবেন, যে কোম্পানিগুলো ভালো ব্যবসা করছে কন্টিনিউ কিন্তু স্টক রিটার্ন দেয়নি, সেখানে পাবলিক থাকে না, পাবলিক বেরিয়ে যায়। পাবলিক জানে এই কোম্পানিতে আর কিছু হবে না, আর কিছু পাবো না, তো ওখানে ধীরে ধীরে মানে কিছুদিন থাকার পর বেরিয়ে যায়। সেখানে কিন্তু বড় প্লেয়াররা ধীরে ধীরে তাদের পজিশন বানাতে থাকে, এবং সেখানে যখন এবার বড় প্লেয়াররা যখন পজিশন বানায়, তখন ধীরে ধীরে স্টক উপরে যেতে থাকে। তারপর পাবলিক ইন্টারেস্ট দেখায়, ঠিক আছে। পাবলিক একদম টপে এসে ইন্টারেস্ট দেখায়, নিচের লেভেলে যখন সস্তায় মাল পাওয়া যাবে তখন পাবলিকের অত ইন্টারেস্ট লাগে না। পাবলিকের ইন্টারেস্ট লাগে যে স্টকটা 100 টাকা থেকে বেড়ে 1,000 টাকা হয়ে গেছে, সেই 1,000 টাকাতে কিনতে আসবে। কেন? সেই 1,000 টাকার স্টকটা 10,000 টাকা হওয়ার আগে আমাকে ধরতে হবে। এইবার ওই 1,000 টাকার স্টকটা কেনার পরেই সেটা যখনই 600-700-তে চলে আসলো, কারেকশান দিল, ব্যাস হয়ে গেল। এবার বড় প্লেয়ার কিনেছে কিন্তু 100 টাকাতে, সে কিন্তু 600 টাকাতেও রিটার্নে বসে আছে, 700 টাকাতেও রিটার্নে বসে আছে। কিন্তু 1,000 টাকাতে যে কিনলো পাবলিক, সে কি হলো? নেগেটিভে চলে গেল। কতদিন সহ্য করবে? একটা সহ্যের সীমা আছে, ঠিক আছে। তাই জন্য টপ লেভেলে ইনভেস্টমেন্ট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়। তো যাই হোক, এই কোম্পানিটা আমরা যেটা দেখলাম, সেটা বড় প্লেয়াররা তাদের স্টেক
বাড়িয়েছে, পাবলিক হোল্ডিং সেল করেছে, যেটা বোঝানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে ডিম্যান্ড বাড়লে তখন পাবলিকের কাছ থেকেই স্টেকটা চলে আসে বড় প্লেয়ারদের কাছে এবং সেখানে ডিম্যান্ড বাড়তে থাকে, তো সেখানে শেয়ার প্রাইসও বাড়তে থাকে। কোনো প্রকার রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস, বোঝানোর জন্য আপনাদের বললাম। কোনো স্টকই কোনো রেকমেন্ডেশন নয়, সমস্ত কিছুই আমার ব্যক্তিগত ধ্যান ধারণা শেয়ার করছি আপনাদের কাছে। যা কিছু বুঝি, যতটুকুই বুঝি, সমস্ত কিছু বুঝি না, অত সব ব্যাপার জানি না, বুঝি না, তবে যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ছবিটা দেখে তো বুঝতেই পেরে গেছেন, একটা টায়ারের ছবি এবং কোম্পানি হচ্ছে জেকে টায়ার, ঠিক আছে। তো টোটাল ব্যাপারটাই বললাম। তো নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 45,905 কোটি। তাহলে এটা একটা মিড ক্যাপ কোম্পানি। তো দেখে নিই, তো কোম্পানির জুন কোয়ার্টারের পারফরমেন্স 3,942 কোটি। আগের কোয়ার্টারে কত ছিল? 4,417 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা ডাউন। ইয়ারলি যদি দেখি 3,433 কোটি, সেটা বেড়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন। তো এভারেজ পারফরমেন্স যদি দেখি তাহলে ঠিক আছে, এই কোয়ার্টারে একটু বেশি রেভিনিউ চলে এসেছিলো। এই কোম্পানিটায় আমি কিছু আগে স্টেক নিয়েছিলাম এবং এই কোম্পানিটা দারুণ ইউসেপেও কাজ হয়, ঠিক আছে, দারুণ ইউসেপে কাজ হয়। তো এরকম একদম নিচের লেভেলে আমি স্টেক নিয়েছিলাম, জাস্ট কিছুদিন আগেই, মানে সপ্তাহখানিক আগেই আমি এই কোম্পানিটা থেকে বেরিয়ে গেছি, আর সেটা একদম টপ লেভেলেই ছিল। তো টপ এবং বটম কোনটা সেটা ধরা যায় না, তবুও মোটামুটি একটু অনুমান করে, একটু টেকনিক্যাল দেখে বুঝে শুনে সেইভাবে ইনভেস্ট করেছিলাম এবং এখান থেকে মোটামুটি ওই 22-23% একটা রিটার্ন নিয়ে বেরিয়ে গেছি খুব কম সময়ের মধ্যে। যাই হোক, তো কোম্পানির নেট প্রফিট যদি দেখি তাহলে প্রিভিয়াস কোয়ার্টারে তো বড়সড় নেট প্রফিট হয়েছিল 459 কোটি, যেটা এই কোয়ার্টারে কোয়ার্টারলি যদি দেখি তাহলে অনেকটাই কম মনে হবে, 89 কোটি। তবে এভারেজ পারফরমেন্স যদি দেখি তাহলে নেট প্রফিট ঠিক আছে। ইয়ারলি যদি দেখি তাহলে 862 কোটির নেট প্রফিট দেখাচ্ছে এখানে। সেটা কেন, সেটা দেখে লাভ নেই, কারণ আদার ইনকাম আছে এখানে, ঠিক আছে। আদার ইনকামের জন্য এই নেট প্রফিটটা এতটা দেখাচ্ছে। তাহলে ওভারঅল পারফরমেন্স যদি দেখি তাহলে ঠিক আছে। মানে এখানে দেখতে গেলে দেখতে হবে অপারেটিং প্রফিট, ঠিক আছে। অপারেটিং প্রফিট মার্জিনটা একটু কমেছে, এটাই হচ্ছে একটা নেগেটিভিটি দেখাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা একটু মাইনাস পয়েন্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক, বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 21,000 কোটি, বোরোয়িং আছে 18,300 কোটি। কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট বেড়েছে 31,900 কোটি এবং টোটাল অ্যাসেটের পরিমাণও যথেষ্ট বেশি আছে। যাই হোক, এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার হোল্ডিং 60.64% ছিল, সেটা কমে 54.45, তার মানে প্রোমোটার স্টেক সেল হয়েছে। এবার দেখতে হবে ইনস্টিটিউশন এফআইস 5.67% হোল্ডিং ছিল, সেটা বেড়ে 6% হয়েছে, তার মানে এফআইস কিনেছে। ডিআইস 15.73 থেকে বেড়ে 22.83%, তাহলে ডিআইসও মাল কিনেছে। আচ্ছা, পাবলিকের কাছে প্রায় 17.77% হোল্ডিং ছিল, সেটা কমে 16.51%, এবং তার আগের কোয়ার্টারেও 18% হোল্ডিং ছিল। তাহলে পাবলিক হোল্ডিং ধীরে ধীরে সেল হচ্ছে, দেখেছেন। এই বিষয়গুলো দেখেছিলাম, দেখে একটা ছোট ইনভেস্ট করেছিলাম, ঠিক আছে। যেখানে পাবলিক কমতে থাকবে সেখানে ডিম্যান্ড বাড়বে, বড় প্লেয়ার তাদের স্টেক বাড়াবে। এই যে দেখুন, এখানে বড় প্লেয়ার তাদের স্টেক বাড়িয়েছে, এফআইস ডিআইস দুজনেই স্টেক বাড়িয়েছে। তো সুন্দর সুযোগ দিয়েছিল, সেই সুযোগটা কাজে না লাগিয়ে থাকা যায়? এই হচ্ছে ব্যাপার। এইভাবে সমস্ত কিছু দেখে তারপর ইনভেস্ট করতে হবে, সঠিক সময় আবার সেখান থেকে বেরিয়েও যেতে হবে প্রফিট নিয়ে। আবার কিন্তু এখন এই স্টকটা উপর থেকে নিচে আসছে, ঠিক আছে। আমি যদি চুপচাপ বসে থাকতাম তাহলে হতো না এটা, তো আমি বেরিয়ে গেছি, আবার নিচে আসবে যখন আবার নেব। এটা জাস্ট আমার ব্যক্তিগত ধারণা বলছি, ঠিক আছে। তো আপনি একদম এরকম ফট করে করতে যাবেন না যদি না জেনে থাকেন, ঠিক আছে। এই ইউএর যে ফর্মুলা আছে এটা নিয়ে আপনাদের আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন করেছিলাম যে যতজন জানতে চান একটা কমেন্ট সেকশানে ইয়েস লিখে দেবেন, অনেকের রেসপন্স পেয়েছি। আমি একটা ইউ নিয়ে ভিডিও করে দেবো, কীভাবে এইভাবে প্রফিটটা নেওয়া যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করে দেবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যথাসাধ্যভাবে, ঠিক আছে। বাকি টেকনিক্যাল ব্যাপার, কোন জায়গায় এন্ট্রি সঠিক, এই সমস্ত বিষয় একটু অ্যাডভান্স লেভেল বুঝতে গেলে তাহলে চ্যানেলে দেখবেন একটা মেম্বারশিপ করা আছে, নিচে দেখবেন একটা জয়েন বটম আছে, ওই জয়েন বটমের মধ্যে ক্লিক করবেন,
119 টাকা মান্থলি একটা মেম্বারশিপ আছে, ওটা নিয়ে নেবেন। তাতে আপনি সমস্ত ব্যাপার ওখানে ভিডিও যেগুলো করা আছে আমার, ওগুলো দেখলে মোটামুটি আপনি বুঝে যাবেন স্টক মার্কেট থেকে কীভাবে টাকা বের করতে হবে। ঠিক আছে, একদম ডিটেলসে, কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। যারা নিয়েছে তারা বুঝতে পারছে কি পেয়েছে। যাই হোক, আপনার ব্যাপার সেটা। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা দেখলাম। তাহলে রেজাল্টটা যেটা বলবো সেটা রেজাল্টটা ঠিক আছে, রেজাল্ট কিন্তু একেবারেই খারাপ বলবো না। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি। যা যা দেখতে পেলাম তাই বললাম। কোম্পানিটি হচ্ছে বায়োকন। ঠিক আছে, পরবর্তী কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 2,33,000 কোটি টাকা। তাহলে একটা লার্জ ক্যাপ স্টক এবং এটা নিফটি 50-র একটি কোম্পানি। তো জুন কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি আমরা, তাহলে 1,04,000 কোটি টাকা রেভিনিউ এসছে। আগের কোয়ার্টারে কত ছিল? 1,19,000 কোটি। তাহলে নেট রেভিনিউ অবভিয়াসলি অনেক কমে গেছে। অনেকে বুঝতেও পেরে গেছেন যারা অলরেডি রেজাল্ট দেখে নিয়েছেন। ইয়ারলিও যদি দেখি 1,07,000 কোটি টাকার রেভিনিউ ছিল, সেটাও কিন্তু কমেছে। ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন। তো অলরেডি মার্কেট শেয়ার প্রাইস অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছে। ওপর থেকে প্রায় বলতে পারেন 50% কারেকশানও হয়ে আছে, 45-50% হবে কারেকশান অলরেডি হয়ে আছে। তো মার্কেট আগে থেকেই সমস্ত কিছু জানতো এবং কোম্পানির ম্যানেজমেন্টও যথেষ্ট বিশ্বস্ত এবং আগে থেকে সমস্ত অ্যানাউন্সমেন্টই করে দেয়। তো সেক্ষেত্রে সবার কাছেই মোটামুটি খবর ছিল। তো মানে এই যে রেজাল্টটা যে এরকম আসবে সেটা এক্সপেকটেশনও ছিল। অপারেটিং প্রফিট মার্জিন কমে গেছে 14% থেকে 10%। নেট প্রফিট 4,000 কোটি টাকা এসছে, 8,500 কোটি টাকা আগের কোয়ার্টারে ছিল। তার মানে একদম কোয়ার্টারলি হাফ হয়ে গেছে। ইয়ারলি যদি দেখি তাহলে 10,500 কোটির নেট প্রফিট, সেটা কমে 4,000 কোটি। তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন, সমস্ত দিকেই ডাউন। যাই হোক, কোম্পানির কাছে রিজার্ভস 1,15,000 কোটি, বোরোয়িং 71,000 কোটি টাকা, ফিক্সড অ্যাসেট সমস্ত কিছুই ঠিক আছে, ফান্ডামেন্টাল সবই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। প্রোমোটার স্টেক 42.58 ছিল 42.57, সামান্য 0.01% স্টেক সেল হয়েছে। এবার এফআইস হোল্ডিংও সেল হয়েছে এবং ডিআইস হোল্ডিং বেড়েছে। তো এইবার এটা তো জুনের রেজাল্ট আসছে, তো জুনের পরে তারপরেও স্টকে পিটাই চলেছে। তো এফআইস সম্ভাবনা আছে, এফআইস আরও কিছু স্টেক সেল করতে পারে পরবর্তীকালে, সম্ভাবনা আছে। এটা যতক্ষণ পরের কোয়ার্টারের রেজাল্ট না আসবে ততক্ষণ বুঝতে পারবো না আমরা। কিন্তু আমাদের ইনস্টিটিউশন কিন্তু ঠিক তাদের হোল্ডিং বাড়াচ্ছে। ঠিক আছে, তার মানে বড় প্লেয়ার কিন্তু তাদের পজিশন ঠিক বানাচ্ছে। ঠিক আছে, এইবার একটা কথা মাথায় রাখবেন, দাঁড়ান আগে কোম্পানির নামটা দেখাই তারপর বলি। তো কোম্পানিটি হচ্ছে টাটা মোটরস। ঠিক আছে, এবার দেখুন এই টাটা মোটরস কোম্পানির শেয়ার করোনার সময় 60-70 টাকায় পাওয়া যাচ্ছিল। এবার একটা কোম্পানি 2020 সালে করোনা, তো 2020 সাল থেকে 2025 5 বছরে 60 টাকার একটা স্টক প্রায় 1,100-1,500 টাকা পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, তাহলে রিটার্নটা কত পার্সেন্ট হয় সেটা একটু ক্যালকুলেট করবেন। হ্যাঁ, অবশ্যই কোম্পানি সেইভাবে বিজনেসও করেছে, কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে প্রফিটেবল কোম্পানি হয়েছে। তাহলে 60 টাকা থেকে ওই 1,100ই ধরি, আমি রাউন্ড ফিগারে ধরছি, 1,100 টাকা পৌঁছালো, এত বড় একটা রিটার্ন দিল। এইবার আপনি যদি 1,100 টাকায় কিনে ফেলেন, এবার সেখান থেকে যদি 50% কারেকশান হয়ে যায়, তাহলে 60 টাকায় যে কিনে বসে আছে এখনও, সে কি মাইনাসে আছে না প্লাসে আছে? অবভিয়াসলি প্লাসে আছে। তাহলে লং টাইম যে হোল্ডিং করে আছে তার কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা কার আছে? যে নতুন বাই করেছে। অবশ্যই কোম্পানির বিজনেস দেখে, ফান্ডামেন্টাল দেখে, সমস্ত কিছু দেখে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে মার্কেট কিন্তু আপনাকে শর্ট টাইমের মধ্যে অনেক কিছুই দেখাতে পারে, কিন্তু লং টাইম আপনি যখন একটা কোম্পানি হোল্ড করবেন, ভালো কোম্পানি হোল্ড করবেন, তখন কিন্তু সেই কোম্পানিতে আপনার রিটার্ন পার্সেন্টেজ বেড়ে যায়। এবার যেহেতু এটা আমাদের ভারতবর্ষের টপ 50টা কোম্পানির মধ্যেও একটা কোম্পানি, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কোম্পানির যে ব্র্যান্ড টাটা, যাকে ভারতবর্ষের 99.99% মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। ঠিক আছে, তো যাই হোক, রেকমেন্ডেশন কোনো নয়, আমি জাস্ট আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করলাম। দেখুন, শেয়ার মার্কেটের জায়গাটাই হচ্ছে আপ ডাউন, এটা চলবে। শেয়ার মার্কেটে মন্দার বাজার চলবে, আবার খুশির বাজারও চলবে, সমস্ত কিছুই চলবে।
এই সমস্ত কিছু মানে সহ্য করে আপনাকে এগিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যা কিছুই দেখলাম সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আচ্ছা, নেক্সট যে কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 43,177 কোটি টাকা, তার মানে এটা একটা মিড ক্যাপ স্টক। তো জুন কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি তাহলে 3,939 কোটি টাকার রেভিনিউ এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,768 কোটি। এই যে এই কোয়ার্টারের রেজাল্টটা এই কোম্পানির ফাটাফাটি রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওয়েদারের জন্য, মানে গরমটা ঠিকভাবে না পড়ার জন্য, মানে বর্ষাটা আগে চালু হয়ে যাওয়ার জন্য গরমটা সেইভাবে পড়লো না, যার কারণে এই কোম্পানির বিজনেসে এফেক্ট পড়ে গেল। তাহলে এইটা হচ্ছে একটা শর্ট টাইম বেসিসের ব্যাপার, ঠিক আছে? তাহলে প্রতি বছরই যে একই সেম জিনিস হবে এরকম কোনো কথা নেই। যাই হোক, প্রিভিয়াস ইয়ারের জুন কোয়ার্টারে যদি দেখি 4,921 কোটি, ঠিক আছে? এবার দেখুন এই কোম্পানির জুন এবং মানে মার্চ কোয়ার্টার এবং জুন কোয়ার্টার, এই দুটো রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়, এবং মার্চের থেকে জুন কোয়ার্টারের রেজাল্ট বেশি বেটার হয়। তারপরে আবার দেখুন ডাউন থাকে, ঠিক আছে? সেপ্টেম্বর ডিসেম্বর ডাউন থাকে, আবার মার্চ আর জুন কোয়ার্টারে ফাটাফাটি পারফরমেন্স হওয়ার কথা ছিল, কিন্তু হলো না ওয়েদারের জন্য। এই হচ্ছে ব্যাপার। তো বিজনেসটা বুঝতে হবে, কোম্পানিটার নাম দেখলেই বুঝতে পেরে যাবেন। তো নেট প্রফিট 141 কোটি, যেটা কমে গেছে 236 কোটি টাকা থেকে, এবং ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি অনেকটাই কমে গেছে, 335 কোটির নেট প্রফিট 141 কোটি টাকা হয়েছে, তার মানে রেজাল্ট ডাউন। তো কিছু করার নেই, এটা আশাই ছিল। রিজার্ভস 6,480 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং 892 কোটি। ফান্ডামেন্টালে কোনো প্রবলেম নেই, ফান্ডামেন্টাল একদম ঠিক আছে, ওকে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ বাড়ছে। এবার একটু দেখে নেবো আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী চেঞ্জ হয়েছে, সেটাও একটু দেখে নেবো। প্রোমোটার স্টেক সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এফআইসকে যদি দেখি তাহলে এফআইস কিছুটা মাল সেল করেছে। ডিআইসকে যদি দেখি ডিআইস বাই করেছে কিছুটা মাল, এবং পাবলিককে যদি দেখি তাহলে পাবলিক বাই করেছে। পাবলিক ওই মানে ওয়েদারের জন্য পাবলিক আর কি এসছিল, আপনারাও অনেকেই নিয়েছেন, তো ভুল কিছু নয়। ওয়েদার এরকম হয়ে গেলে কিছু করার নেই, সেক্ষেত্রে বিজনেসে আপ ডাউন চলে। তো বিজনেস ঠিকভাবে করতে পারলো না এই বছরটা। কোম্পানিটি হচ্ছে ভোল্টাস, এটাও টাটা গ্রুপেরই একটি কোম্পানি, ঠিক আছে? মেন হচ্ছে এসি, এই গরমে এসি। তো এসিগুলো এবার সেইভাবে সেলিং হলো না, ম্যাক্সিমাম এসির মার্কেট শেয়ার ভোল্টাসই নিয়ে রেখেছে। মানে বাজারে যদি 100টা এসি সেল হয় তার মধ্যে বলতে পারেন 60-65টা ভোল্টাসেরই সেল হয় এরকম, তার কারণে মার্কেট শেয়ারটা তার বেশি। এবার যেহেতু ওয়েদারটা ঠিকঠাক ছিল না, যার কারণে গরমটা সেইভাবে পড়েনি বলে এসির সেলসটা কমে গেছে, এই নর্মাল বিষয়। তো যাই হোক, এটা অনেকেই জানেন। আচ্ছা, নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 888 কোটি। এটা একটা স্মল ক্যাপ কোম্পানি থেকে এখন ন্যানো ক্যাপে পরিণত হয়ে গেছে, মানে এতটাই পিটাই হয়েছে কোম্পানি, প্রচুর 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 কারেকশন হয়ে গেছে। এবার কন্টিনিউ রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট ঠিকঠাক না এলে কিছু করার নেই। ধীরে ধীরে কোম্পানিটা একটু রিকভারি করছিল ঠিকই, কিন্তু রেজাল্টটা এবার আরও খারাপ চলে আসলো। জুন কোয়ার্টারে 521 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 619 কোটি, এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 504 কোটি। তো ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি সামান্য ডাউন, ঠিক আছে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন অনেকটাই কমে গেছে, মানে খরচ প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে? এবার এখানে আদার ইনকামেও অনেকটা হয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস কোয়ার্টারে আদার ইনকাম কম ছিল, যেটা বেড়েছে। নেট প্রফিট একদম মানে 1 কোটি টাকারও নিচে নেট প্রফিট চলে এসছে, এবং ইপিএস পয়েন্টে চলে এসছে, ঠিক আছে? তো কত ইপিএস কোথায় চলে এসছে দেখতেই পাচ্ছেন, নতুন করে আর বলার কিছু নেই। নেট প্রফিট প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 1,61,00,000 ছিল, সেখান থেকেও কমে গেছে। তাহলে রেজাল্টটা যথেষ্টই খারাপ, যথেষ্টই খারাপ। তবে রেভিনিউয়ের দিক থেকে একটু ঠিকঠাক আছে, রেভিনিউ টপ লাইন ঠিক আছে, খরচ বেশি হয়ে গেছে, এই হচ্ছে প্রবলেম কোম্পানির। তো ছোটোখাটো কোম্পানিতে এইগুলোই ব্যাপার। বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 1,087 কোটি, বোরোয়িং 936 কোটি। রিজার্ভস বোরোয়িংয়ের ব্যাপারটা ঠিক আছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণও বেড়েছে, ফান্ডামেন্টাল সমস্ত দিকই ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে নেবো। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, যেখানে প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে, তার মানে প্রোমোটার একটু স্টেক বাড়িয়েছে, যেটা একটা পজিটিভ পয়েন্ট লাগছে। মানে কোম্পানির প্রোমোটার নিজেই যদি তাদের শেয়ার বাইব্যাক করে তাহলে সেটা একটা পজিটিভ দিকে দেখায়। তবে
দেখুন, কোম্পানির সবথেকে বেশি ইনফরমেশান কোম্পানির ম্যানেজমেন্টের কাছেই আছে। কোম্পানি কি ভবিষ্যতে কি করতে চলেছে না করতে চলেছে সমস্ত ইনফরমেশান কোম্পানির কাছে আছে। সুতরাং এটা কোম্পানি জানে না তারা তাদের স্টেক কেন বাইব্যাক করেছে। ভবিষ্যতে হয়তো বা বেটার কিছু করতে পারে হয়তো, তো সেটা পারফরমেন্সই বলবে কোম্পানি। আচ্ছা, এফআইসের দিকে আমরা যদি দেখি তাহলে এফআইসও কিছুটা তাদের স্টেক বাড়িয়েছে, এবং ডিআইসকে যদি দেখি ডিআইসও কিন্তু 0.01% স্টেক বাড়িয়েছে এবং ধীরে ধীরে বাড়াচ্ছে। তাহলে সেল কে করলো? পাবলিক। 48.5% থেকে 47% মোটামুটি এসছে। তো এই ডিম্যান্ড বাড়লে তখন পাবলিকের কাছ থেকেই যায় মাল। ঠিক আছে, দেখে নিই কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে ধামপুর সুগার। রেজাল্টটা দেখিয়ে দিলাম, রেজাল্টটা নেগেটিভ। ঠিক আছে, তো অনেকগুলো স্টক কভার করে দিলাম এবং যা কিছু বললাম সমস্ত কিছু আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। ভুল ঠিক সেটা মার্কেট জানে, আমি আমার ব্যক্তিগত নলেজটা শেয়ার করলাম। ঠিক আছে, তো একদমই চোখ বন্ধ করে কখনোই বিশ্বাস করবেন না, আপনি আপনার স্টাডি করে নেবেন। ঠিক আছে, আমার ব্যক্তিগত ধারণাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।